আজকে একটা ঘটনা ঘটেছে, আপনারা জানেন কি ঘটেছে? আজকে আমার প্রোগ্রাম ছিল, এখানে আসার আগে 4টে ওরা স্ট্রিট কর্নার পারমিশন নিয়ে রেখেছিল। তো একটা খড়িবেড়ে, আমিনপুর, কাঁচকল, তার আগে নাগলপোতাতে। তো আমি আসবার সময় কালকে রাত থেকে খবর পাচ্ছি খুব তৃণমূলের উন্নয়ন বাহিনীর খুব দাপাদাপি করছে, বোমগুলি পিস্তল ছাড়া এদের উন্নয়ন হয় না। পুলিশকে বলছে, পুলিশ কোনো সাড়া দিচ্ছে না। সকালে যখন আসছি শুনলাম কাঁচকলে যখন স্টেজ মানতে আসছিল তখন ওদেরকে মারধর করে তাড়িয়েছে। পুলিশ তার কাছেই দাঁড়িয়েছিল, পুলিশ কোনো অ্যাকশন নেয়নি। তারপরে আমিনপুর বাজারে একইভাবে যিনি মাইক মানতে আসছিলেন তাকেও মারধর করে তাড়িয়ে দিয়েছে। কোনো রকমভাবে নাগলবেগিতে কিছু লোক ছিল, তাদেরকে আমি কথা বলে তাদেরকে বললাম আর যেতে হবে না। এসে খড়িবেড়ি বাজারে ওই স্টেজও করতে দেয়নি, রাস্তায় দাঁড়িয়ে 2-4টে কথা বলে আমিনপুর বাজারের দিকে আসছি। দুঃখের বিষয়, আমিনপুর বাজারেও পুলিশের পক্ষ থেকে কোনো অ্যাকশন নেয়নি। আমি ওখানে এসে জিজ্ঞাসা করলাম, তো আমি একজন আইনসভার সদস্য, আমরাই আইন তৈরি করছি, আমাদেরকেও তো প্রসিডিওর মেনটেন করতে হবে। আমি এসে জিজ্ঞাসা করলাম এখানে চার্জে কে আছে, আমার তো তার সাথে কথা বলা দরকার। ওখানকার একজন অফিসার বলল থানাতে গিয়ে আপনি কথা বলুন। যখন আমাকে থানাতে যেতে বলেছে আমি তো থানাতেই যাবো ভাই, কিন্তু উনি অপদার্থ ঔদ্ধত্যতা এত দেখালেন, মানে ওখানে আমার সাথে কথা বলবেন না। আমি ঠিক আছে, তো আমি বিতর্কে জড়ালাম না, আমি থানাতে গিয়ে কথা বলবো। এর মধ্যে থানাতে পৌঁছানোর সাথে সাথে থানার মুখটায় প্রচুর জ্যাম হয়েছিল, যেহেতু থানায় আমাদের অনেক লোক এসেছিল। ও সম্ভবত তখন উনি একটা আইপিএস র্যাঙ্কের অফিসার, লেডি অফিসার আসলেন। তিনি বললেন রাস্তাটা এরকমভাবে জ্যাম করবেন না, যা সমস্যা আছে আমাদের সাথে বলুন, আমরা অ্যাকশন নেব। যেই বলেছে আমি বললাম আপনি দায়িত্ব নিচ্ছেন তো? বলছে হ্যাঁ নিচ্ছি। সঙ্গে সঙ্গে বললাম রাস্তা থেকে সরে যাও। আমাদের আইএসএফ এর কর্মী সমর্থক ভালোবাসার মানুষরা রাস্তা থেকে সরে গেল। যখন থানার মধ্যে ঢুকেছে, আমাদের লোকজন ঢুকে যখন লেখাপত্র লেখালেখি করছে, অভিযোগ, সেই মুহূর্তে তার কিছু পরেই আমি ঢুকেছি। আমাদের এক দায়িত্বশীল, তারপরে জানলাম উনি এসডিপিও, তার আগে বাইরে জানলাম উনি এসডিপিও। এসডিপিও মহাশয়কে জিজ্ঞাসা করেছে স্যার আইসি সাহেব আছেন? তখন জাস্ট আমি ঢুকেছি থানার মধ্যে, থানাতে যেখানে লেখালেখি হচ্ছে ওখানে, কারণ আইসি সাহেবের সাথে কথা বলতে হবে, থানায় আসতে বলেছে। তো ও এসডিপিও স্যারের কাজ কি ছিল? বলে দেওয়া যে নেম প্লেট আছে দেখে নাও, বা আমি জানি না, বা আইসি সাহেব ওখানে আছে, এতটুকু তো বলা দরকার। এত বড় দালাল, ওর কষ্ট হচ্ছে, ওর অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জির হালুয়া টাইট করে দিচ্ছে আইএসএফ, ওর কষ্ট হচ্ছে। ওর তোলা তুলে খাওয়া হয়তো বন্ধ হয়ে যাবে, সেই জন্য হয়তো ওর কষ্ট, ওনার কষ্ট হচ্ছে। সে এসডিপিও স্যার ওর সাথে খারাপ ভাষা প্রয়োগ করেছে, মিসবিহেভ করেছে। তখন আমি ওকে জিজ্ঞাসা করলাম যে আপনি এরকম করতে পারেন না, আপনি একজন প্রশাসনের লোক, আপনার কাজ হচ্ছে সহযোগিতা করা। কিন্তু তখন দেখলাম ওনার ঔদ্ধত্যপূর্ণ আচরণ। আমি ভদ্র ভাষায় বললাম সাহেব এর ট্যাক্সের টাকাতেও তো আপনি মাইনে দেন, কিন্তু সে প্রথম আমার দিকে আঙুল লুচিয়ে বললো আমিও ট্যাক্সের টাকা দিই। আমি তখন বললাম এই দালালিটাই বন্ধ করুন। না আপনি দালাল বলতে পারেন না। আমি বলেছি দালালকে আমি 100 বার দালাল বলবো, ওনাদের অনেকের কষ্ট হয়েছে। তো ব্যাপারটা হচ্ছে বুঝুন। তারপরে যখন এইটা নিয়ে তর্ক বিতর্ক হচ্ছে, আমি বারবার ওনাকে দালাল বলে যাচ্ছি, সত্যি দালালকে দালাল বলবো না তো কি বলবো। এইরকম অবস্থায় ওই পরে জানলাম উনি অ্যাডিশনাল এসপি ম্যাম আসলেন, আমাদের সামনে দাঁড়ালেন যে আপনি একজন সরকারি আধিকারিককে ধরে বলতে পারেন না। আমি এসপি ম্যামকে আবারও বললাম যে আমি তো আপনার সাথে খারাপ আচরণ করছি না, বা আপনাকে আমি দালাল বলছি না। ওখানে আইসি ছিল, তাকেও আমি দালাল বলিনি। আর একজন এসপি র্যাঙ্কের অফিসার ছিল, তাকেও আমি দালাল বলিনি। আর একজন ইন্সপেক্টর ছিল, তাকেও দালাল বলিনি। আমি ম্যাডামকে বললাম যে দালাল, তাকে আমি 100 বার দালাল বলবো, যা করার আমার করে নেন। এবার শুনুন কেন দালালটা বলেছে, এবার প্রমাণ হয়ে যাবে। ওর রাগটা কি হচ্ছে, ওনার রাগটা কি জিজ্ঞাসা করেছে হয়তো ওনার রাগ। আচ্ছা পুলিশকে জিজ্ঞাসা করা যায় না যে আইসি সাহেব আছে কি না নাই? এটা কি অপরাধ হয়ে গেছে? এরাদের ঔদ্ধত্য কোথায় পৌঁছাচ্ছে জানতে হবে। তো উনি বলছেন পরে যে নেম প্লেট আছে দেখে নিতে পারেন না। আমি উত্তর দিয়েছি, যেহেতু আমি জিজ্ঞাসা করিনি, আমি উত্তর দিচ্ছি আমি তো ইংলিশ জানি না পড়তে। আমি পরে দেখলাম ইংলিশে লেখা আছে,
অমুক আইসির রুম এটা, অমুক আইসির নাম দিয়ে আছে। আমি উত্তর দিচ্ছি, আমি তো ইংলিশ জানি না, আমি কি আপনাকে জানতে পারবো না? এই সবাই ইংলিশে একদম মাস্টার্স করে বসে আছেন নাকি? সবাই ইংলিশে মাস্টার্স করে বসে আছেন? তো তখন উনি আর উত্তর দিতে পারেননি, ঘরের মধ্যে ঢুকে গেছে। দেখবেন ভিডিওটা, ওই ঘরের মধ্যে তখন ঢুকে গেছে। তো ব্যাপারটা হচ্ছে এই ঔদ্ধত্যপূর্ণ আচরণকে আমরা বরদাস্ত করি। পুলিশ আমাদের বন্ধু, তারা আমাদের শত্রু নয়। আপনারা ভাববেন, আপনাদের বলি, পুলিশ আমাদের বন্ধু, আমাদের শত্রু নয়। কারণ একটা উদাহরণ দিচ্ছি, এটা হরিণঘাটা থানার মধ্যে। তো হরিণঘাটা থানাতে অন্তত 4-5 লাখ মানুষ আছে, তাই তো নাকি? থানায় কটা লোক আছে জানেন? পুলিশ 20টা হয়তো নাই পুলিশ। কিন্তু আমরা প্রত্যেকে নিশ্চিন্তে রাত্রিরে ঘুমাই ওই 20টা পুলিশের উপরে ভরসা করে, তাই তো? ওই 20 জনের উপরে ভরসা করে আমরা নিশ্চিন্তে রাত্রিরে ঘুমাই। বন্ধু বলেই তো ভরসা করতে পারি, ওরা আমাদের বন্ধু, শত্রু নয়। কিন্তু পুলিশের মধ্যে কিছু কিছু আছে তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট হয়ে গেছে, কিছু কিছু আছে তৃণমূলের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট হয়ে গেছে। তাদেরকে আমরা ধিক্কার নিন্দা জানাই, তাদেরকে এই ধরনের দালাল বলি, দালাল বলবো। কারো যদি কিছু করার থাকে করে নিতে বলবে। এই ঘটনাটা আজকে ঘটেছে। তো আরো ঘটনা ঘটেছে, সব রেকর্ড আছে। তো ঘটনা হচ্ছে এটা, আপনারা বলুন যে মিটিং মিছিল করার প্রত্যেকের তো রাইট আছে। তো মিটিং মিছিল আমি করব, আমি গণতান্ত্রিক দেশে, আমি করতে পারবো না, অমুক করবে বা অমুক করলে আমি আটকে দেবো, এটা গণতন্ত্রের পরিপন্থী নয়। মমতা ব্যানার্জিরা গণতন্ত্রের বুলি খুব আওড়ায়, অভিষেক ব্যানার্জি খুব গণতন্ত্রের বুলি আওড়ায়। কিন্তু পশ্চিমবাংলার গণতন্ত্রের অবস্থা কোন জায়গায় পৌঁছে গিয়েছে আর নতুন করে বলতে লাগে না। তাই আসুন, এগিয়ে আসুন, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের হাতকে শক্ত করুন, বাংলার গণতন্ত্রকে ফিরিয়ে আনি। আমরা ফিরিয়ে এনে মা থেকে শুরু করে বাপ ভাই থেকে শুরু করে প্রত্যেকের নাগরিক অধিকারকে আমরা সুনিশ্চিত করি এবং গণতন্ত্রের পরিবেশে প্রত্যেকে মাথা তুলে বাঁচুক, তাই সেই সমাজ ব্যবস্থা আমরা গড়ে তুলি। শেষ করব, মায়েদের আছে যারা দূরে কাছে, মায়েদের উদ্দেশ্যে বলছি, 1000 টাকা দিচ্ছে আপনার ছেলের ভবিষ্যৎকে নষ্ট করছে। 1000 টাকা দিচ্ছে আপনার ছেলে যখন চাকরি করতে যাচ্ছে, আপনার ছেলেকে 15 লাখ 10 লাখ না দিলে আপনার ছেলের চাকরি হবে না। সুতরাং এই 1000-1200-তে আপনি বিকিয়ে যাবেন না। মাকে আওয়াজ তুলতে হবে, এই 1000-1200 বন্ধ করুন। বাচ্চাগুলো যে শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছে সরকারি, সেখানে শিক্ষার পরিকাঠামো গড়ে তুলুন, স্বাস্থ্যের পরিকাঠামো গড়ে তুলুন। 330 টাকা 550 টাকা ফর্ম ফিল আপ করে যাতে চাকরি পাই তার ব্যবস্থা গড়ে তুলুন। এটা মায়েদেরকে আওয়াজ তুলতে বলবো। আর মায়েদের বলবো, 1000 টাকা 1200 টাকা দিয়ে কোনো মাকে স্বাবলম্বী করতে পারবে না। আমাদেরকে সুযোগ দেন, পার্লামেন্টে পাঠান, 1000-1200-র পরিবর্তে মায়েদের হাতে কাজ দিয়ে মায়েরা মেহনত করে যাতে করে এই মাস গেলে 5000-7000 ন্যূনতম ইনকাম করে তার পলিসির জন্য চিৎকার করবে। আর আগামী দিনে বাংলা পরিচালনার দায়িত্ব আমাদের হাতে মায়েরা তুলে দিলে মায়েদের জন্য অফার হিসেবে সর্বপ্রথম আমাদের কাজ হবে যত লিগাল ইনলিগাল মদের দোকান আছে সেইগুলো আমরা বন্ধ করব। আর সাথে সাথে তখন আমরা রাজ্যের পক্ষ থেকে পলিসি তৈরি করে মায়েদের হাতে কাজ দেবো। মাস গেলে 5-7 হাজার ইনকাম যাতে মায়েরা মেহনত করে করতে পারে তার ব্যবস্থা আমরা করে দেব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এখান থেকে বিদায় নিচ্ছি। তবে একটা কথা বলবো, আচ্ছা আপনারা কোনোদিন দেখেছেন মমতা ব্যানার্জি আর শুভেন্দু অধিকারীর লড়াই হতে? অভিষেক ব্যানার্জির সাথে অধীর রঞ্জন চৌধুরীর লড়াই হতে? মোহাম্মদ সেলিমের সাথে ফিরহাদ হাকিমের লড়াই হতে? সুজন চক্রবর্তীর সাথে আপনার জাভেদ খান সাহেবের লড়াই হতে? কোনোদিন আমরা দেখিনি আর দেখতেও চাই না। যত লড়াই এই বুথ স্তরে কেন? এখানে সমাজের বিভিন্ন স্তরের মানুষ আছে। আমি আপনাদের কাছে অনুরোধ করব, সুজন চক্রবর্তী সিপিএম এর নেতা, পার্থ চ্যাটার্জি তৃণমূলের নেতা, তারা যদি এসি ঘরে বসে এক জায়গায় গল্প করতে পারে, এই মোড়টার নাম কি? গয়লার মোড়। এই গয়লার মোড়ের চায়ের দোকানে কে সিপিএম, কে আইএসএফ, কে বিজেপি, কে কংগ্রেস না দেখে কেন একসাথে আপনারা চা খেতে পাচ্ছেন না? মমতা ব্যানার্জি আর শুভেন্দু অধিকারী যে সবসময় হেরো মুখ্যমন্ত্রী বলে ওনাকে খিল্লি করে, আর মমতা ব্যানার্জি যাকে গাদ্দার ফাদ্দার যা আসে বলে। তো দুজনের মধ্যে এত লড়াই থাকার পরেও মমতা ব্যানার্জির চায়ের আমন্ত্রণে শুভেন্দু বাবু পৌঁছে গেলেন। যদি তারা এসি রুমে বসে একসাথে চা খেতে পারে, কেন আপনারা যে সিপিএম করেন, কে তৃণমূল করেন, কে বিজেপি করেন, কে আইএসএফ করেন, বুথ স্তরে কেন আপনারা মারামারিতে জড়িয়ে পড়ছেন? আমার অনুরোধ আপনাদের কাছে, যার যে দল ভালো লাগে করুন,
কিন্তু দিনের শেষে প্রতিবেশী, তাদের কথা শুনে মারামারি বিভাজনে জড়িয়ে পড়বেন না। দিনের শেষে আপনি যদি বিপদে পড়েন, সে তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস, আইএসএফ কেউ দেখবে না, লাফ মেরে আসবে আপনাকে বিপদ থেকে বাঁচাতে। কোথা থেকে শুভেন্দু অধিকারী আপনার কি কলকাতা থেকে আসতে গেলেও টাইম লাগবে, মমতা ব্যানার্জিরও আসতে গেলে টাইম লাগবে, তখন বিপদ থেকে উদ্ধার হতে হতে আরও বিপদে পড়ে যাবেন। কিন্তু আপনার প্রতিবেশী আপনাকে বিপদে থেকে উদ্ধার করবে। অনুরোধ আপনার এটাই আপনাদের কাছে, যার যে দল ভালো লাগে করুন, দিনের শেষে প্রতিবেশী এটা মাথায় রেখে রাজনীতি করুন। বড় নেতারা যদি এসি রুমে বসে চা খেতে পারে, আপনারা এসি রুমে না গেলেও নন এসিতে একসাথে চা খাবেন, এই অনুরোধটা আপনাদের কাছে করছি। ভোট আসবে, ভোট যাবে, যারা রাজনীতি করছি, সমাজ বদলানোর স্বপ্ন দেখছি, আমরাও সংগ্রাম করছি। ইভেন যারা তৃণমূল করে তারাও সংগ্রাম করছে যে আমি এখন 75% পাঠাচ্ছি, আমার থেকেও কেউ যদি 80% পাঠিয়ে দেয় আমার নাম কেটে যাবে, আমাকে ওই কাজটা ঠিকঠাক করতে হবে। সংগ্রাম আমরা সবাই করছি। এবার সংগ্রামের মধ্যে হচ্ছে আমরা সংগ্রাম করে সোসাইটিকে কতটা দিতে পারছি, আমাদের পরিজনকে কি দিতে পারছি, সমাজকে কি দিতে পারছি, এটাই বিষয়। আমরা এখানে উপস্থিত হয়েছি বনগাঁ লোকসভার কাগজটা আমরা উপস্থিত হয়েছি বনগাঁ লোকসভায়। এই 20 তারিখে ভোট আছে। এই ভোটে বনগাঁ লোকসভার মধ্যে প্রায় 16 লক্ষের অধিক ভোটার আছে, 20 লক্ষের অধিক মানুষ আছে। এই মানুষের বিভিন্ন টাইপের মানুষ আছেন, বিভিন্ন সমাজের মানুষ আছেন, বিভিন্ন ধর্মের মানুষ আছেন, বিভিন্ন শ্রেণীর মানুষ আছেন, বিভিন্ন কাজকর্মের সাথে যুক্ত আছে এই ধরনের মানুষ আছেন। প্রত্যেকের যে সমস্যাগুলো আছে সেটা সমাধান যাতে হয়, দেশের আইন যেখানে তৈরি হচ্ছে সেই আইন সবার মধ্যে এই বনগাঁ থেকে কে যাবে, তার কে নির্বাচন করবে, জনগণ করে পাঠাবে, তার নির্বাচনে দিনক্ষণ হয়েছে 20 মে। এই নির্বাচনে অংশগ্রহণ করেছে বিভিন্ন রাজনৈতিক দল। বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে অনেক বড় বড় প্রার্থীরাও কন্টেস্ট করছে, অনেক দলবদলুরাও কন্টেস্ট করছে। কখন কোন দলে আছে জানা মুশকিল, তিনিও কন্টেস্ট করছেন। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে দীপক বাবুকে আমরা দিয়েছি, নির্দল থেকে দাঁড়িয়ে আছে। সকলের রাইট আছে, তারা দাঁড়াতে পারে। নির্বাচন কমিশনের কিছু নর্মস অ্যান্ড কন্ডিশন আছে, যে নর্মস অ্যান্ড কন্ডিশনকে তারা যারাই মান্যতা দিতে পারবে, ডিসিআর কাটবে, কেটে ওই নর্মস অ্যান্ড কন্ডিশনকে মান্যতা দিলেই সে প্রার্থী হতে পারে। তো আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে দীপক মজুমদারকে আমরা বনগাঁর প্রার্থী হিসাবে মনোনীত করেছি। আপনাদের যদি ভালো লাগে, আপনারা যদি ভরসা করেন, তাহলে আগামী 20 তারিখে ইভিএম মেশিনের 5 নম্বর বোতাম টিপবেন, খামচিহ্নকে পার্লামেন্টে পাঠাবেন। খামচিহ্ন পার্লামেন্টে গিয়ে আপনি শ্রমজীবী মানুষ, আপনার যে সমস্যা সেটা সমাধানের কথা বলবে। আপনি একজন ছাত্র যুব, আপনার যেটা সমস্যা তার সমাধানের কথা বলবে। আপনি একজন কৃষক, আপনার সমস্যা সমাধান করে আপনার হাতে দিনের শেষে একটু বেশি টাকা কিভাবে আসে তার পলিসি তৈরি করার কথা বলবে। আপনি মহিলা, আপনাকে ওই 1000-1200 টাকা দিয়ে বেঁধে রাখতে পারবে না। আপনাকে স্বাবলম্বী করার জন্য আপনার হাতে যদি কাজ তুলে দিয়ে মাস গেলে 5-7 হাজার করে যাতে আমার মায়েরা ইনকাম করতে পারে, তার পলিসির কথা যেখানে দেশের পলিসি তৈরি হচ্ছে সেখানে গিয়ে বলবে। বন্ধুগণ, যারা উপস্থিত হয়েছেন, দূরে কাছে আছেন, আপনাদেরকে কয়েকটা বিষয় আগে জানতে হবে। একটা এমপির কাজ কি সর্বপ্রথম জানতে হবে। এমপির কাজ এটা নয় মাঝে মধ্যে গিয়ে মোদিজি, রাহুলজি, অমিত শাহজিকে গোলাপ ফুল দিয়ে ছবি তুলে পাবলিককে দেখানো বা তার পেজে ছাড়ার জন্য এই কাজ তার নয়। আমরা দেখছি বিদায়ী এমপি বর্তমান বিজেপির প্রার্থী মাঝে মধ্যে কি দেখতাম, অমিত শাহজি নালে মোদিজির সাথে বড় গোলাপ ফুলের একটা বুকে দিচ্ছে, দিয়ে ছবি তুলে তার পেজ থেকে বা তার
দলের ফ্যান ফলোয়ার্সদেরকে দিয়ে শেয়ার করছে। এটা বিশাল কাজ করে ফেলেছে। এটা তার অন্যতম গুরুত্বপূর্ণ কাজ নয়। তার কাজ হবে মতুয়া সমাজের মানুষের হয়ে কথা বলা। মতুয়া সমাজের ছেলে মেয়েরা যেখানে বেশি থাকছেন, নমশূদ্র সমাজের ছেলে মেয়েরা যেখানে বেশি থাকেন, পিছড়ে বর্গের সমাজের মুসলিম সমাজের ছেলে মেয়েগুলো যেখানে বেশি আছে, সেই সমস্ত এলাকার শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থা তলানিতে চলে গিয়েছে। পার্লামেন্টে গিয়ে স্বাস্থ্যমন্ত্রীর কাছে বলা দরকার যেখানকার স্বাস্থ্য ব্যবস্থা তলানিতে চলে গিয়েছে। হরিণঘাটার মানুষকে স্বাস্থ্য ব্যবস্থা পরিষেবা নিতে গেলে এখন কল্যাণী এমসে যেতে হচ্ছে। আমাদের প্রশ্ন, বনগাঁ থেকে শুরু করে এদিকে স্বরূপনগর, ওখানকার মানুষকে আজকে এখানে আসতে হচ্ছে কেন? ওই এলাকার ব্লক হসপিটালগুলো উন্নত মানের হয়নি। ওখানে পর্যাপ্ত পরিমাণে কেন ডক্টর নাই? পর্যাপ্ত পরিমাণে কেন নার্স নাই? মেডিকেল ইকুইপমেন্ট কেন নাই? তার হয়ে আওয়াজ তোলার দরকার পার্লামেন্টে গিয়ে। কিন্তু দুঃখের বিষয়, শুধু ধর্মের নামে ভোট চেয়ে মতুয়া ভাইদেরকে সুন্দর সুন্দর মিষ্টি কথা বলে, নমশূদ্র সমাজের মানুষকে মিষ্টি মিষ্টি কথা বলে ভোট নিয়ে তিনি মিনিস্টার হয়ে গেলেন। কিন্তু মতুয়া সমাজের মানুষদের কিভাবে আর্থসামাজিকভাবে উন্নয়ন করা যায়, নমশূদ্র সমাজের মানুষকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, আর সবকা সাথ সবকা বিকাশের বুলি আওড়ালেও মুসলিম সমাজের পিছড়ে বর্গের মানুষদেরকে কিভাবে এম্পাওয়ার করা যায়, সেই নিয়ে আইনসভার মধ্যে কোনো কথা দেখতে পেলাম না। তাই বন্ধুগণ, যারা উপস্থিত হয়েছেন, আপনাদের জানতে হবে একটা এমপির কতটা কাজ। উনি তো মিনিস্টার হয়েছিলেন, আমি মিনিস্টারটা দূরে রাখছি। শুধুমাত্র একটা এমপির কাজ কি, ভূমিকাটা কি হওয়া দরকার, আপনাদেরকে আগে জানতে হবে। একটা এমপির 1 বছরে 5 কোটি টাকা ডেভেলপমেন্টের জন্য আসে, 5 বছরে 25 কোটি টাকা আসে। এখানে যিনি বিজেপির প্রার্থী হয়েছেন, তিনি বিদায়ী এমপি, তিনি আবার ভোট চাইতে আসছে। ভোট চাওয়াতে আসার আগে আপনারা প্রশ্ন করুন যে 2019 সালে আপনাদেরকে এইভাবেই বনগাঁর জনগণ, বনগাঁ লোকসভার মানুষ ম্যান্ডেট দিয়ে আপনাকে পার্লামেন্টে পাঠিয়েছে। 1 বছরে 5 কোটি টাকা, 5 বছরে 25 কোটি টাকা কোথায় কোথায় খরচ করেছেন, আমাদের ভোট নেওয়ার আগে সেই তথ্য আমাদেরকে দেবেন, তারপরে আমাদের ভোট চাইবেন। আপনার রাইট আছে, আপনাকে প্রশ্ন করতে হবে। আপনি ভোট, আপনার ভোটে উনি এমপি হয়েছেন, তিনি কি এমপি হয়ে কতটা কাজ করেছেন, আবার মিনিস্টার হয়েছেন, কতটা কাজ করেছেন সেটা জানতে হবে না আপনাদের? ভোট তো আসবে, ভোট চাইবে, চলে যাবে, এটা নয়। এটা ছোটখাটো বিষয় নয়। এটা পঞ্চায়েতে নির্বাচন নয়, ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন নয় যে পাড়ার ওকে খারাপ লেগেছে, ওর সাথে আমার একটু মন টানাটানি আছে, ওকে ভোট দেবো না, একে ভোট দেবো, এটা নয়। এই ভোটটা হচ্ছে দেশের প্রায় 100 কোটি ভোটার মিলে, দেশের 140 কোটি যে জনগণ আছে, এই যে আমাদের সুবিশাল দেশ, এই দেশ কিভাবে ভালো থাকবে, দেশের জনগণ কিভাবে উপকৃত হবে, আগামী 5 বছর জনগণের কথা ভেবে, দেশের কথা ভেবে কেমন আইন তৈরি হবে, যে আইনটা জনগণের পক্ষে আসবে, যে আইনটাতে দেশ এগিয়ে যাবে, সেই আইন তৈরির জন্য আমরা বনগাঁ থেকে আগামী এই মে মাসের 20 তারিখে আমরা পার্লামেন্টে পাঠাচ্ছি। শুধুমাত্র এই বনগাঁ থেকে নয়, পশ্চিমবাংলা থেকে 42 জন, সারা দেশ থেকে এই প্রায় 100 কোটি ভোটার মিলে 543 জনকে পাঠাচ্ছি। কারণ এই 543 জনের কাজ হবে আইন তৈরি করা। তাই 543 জনের কাজ কি হবে, আগামী 5 বছর দেশবাসী কিভাবে এগিয়ে যাবে সেটা ওখানে তৈরি হবে। তাহলে এই ভোটটা কিন্তু ছোটখাটো ভোট নয়, একটু ভেবেচিন্তে আপনাদের ভোট দিতে হবে। আর না হলে কি হবে, 2014 সালের আগে বলেছিল হিন্দু খাতরে মে হ্যায় বলে আপনার ভোটটা নিয়েছিল, আর 2011 সালের আগে মুসলমান খাতরে মে হ্যায় বলে আপনার ভোটটা নিয়েছিল। এখানে হিন্দু মুসলিম উভয় সমাজের মানুষ আছেন, একটু বলুন তো 2014 সালের আগে
যিনি আমার গরিব এখানে ঘুমটিতে চা বিক্রি করে, যিনি সকালে অটোটা টোটোটা নিয়ে বার হয়, সেই হিন্দু বাপকে প্রশ্ন করছি, সেই মুসলিম বাপকে প্রশ্ন করছি, আপনার ব্যবসা এখন উন্নতি হয়েছে না তলনিতে চলে যাচ্ছে? আপনারাই বলুন। একজন মুসলমানকে বাঁচাতে এসেছিল আর একজন হিন্দুকে বাঁচাতে এসেছিল, কিন্তু দুঃখের বিষয় না মুসলমান ঠিকঠাক তার দিন যাপন করতে পারছে, না হিন্দু ভাইটা সকালে বেরিয়ে সন্ধ্যায় তার রুজি রুটিটা ঠিকঠাক হচ্ছে। কিন্তু এই হিন্দু মুসলমানকে বাঁচাবার চক্করে অমিত শাহজির ছেলে জয় শাহজি তার ব্যবসার 15,000 গুণ বেড়ে গেল, আর মমতা ব্যানার্জির ভাইপোর সম্পত্তি রকেটের গতিতে বেড়ে গেল। আর আমার পাড়ায় রাম কাকা আর রহিম চাচা অবস্থা দিনকে দিন আরো তলনিতে চলে যাচ্ছে। তাই আপনাদের অনুরোধ করছি, এই চক্করে পা দেবেন না। একজন হিন্দুকে বাঁচাতে আসছে আর একজন মুসলমানকে বাঁচাতে আসছে। আর এই ভোটের সময় যত বড় পারবে তিলক কাটবে আর মাথায় টুপি হাজি রুমাল চড়িয়ে দিয়ে এ বড় বড় হিন্দু সাজবে আর বড় বড় মুসলমান সাজবে। তাই আমি বলি ভাই, তোকে হিন্দু আর তোকে মুসলমান সাজতে হবে না, তুমি মানুষ সেজে মানুষের কাজ করো, এটাই আমরা চাই। দুঃখ লাগে এটাই, আমাদেরকে যেভাবে যে ব্যবহার করছে আমরা ব্যবহৃত হয়ে যাচ্ছি। আমাদেরকে একটু ভাবতে হবে, আমাদেরকে ভাবতে হবে ভোটটা দেওয়ার আগে, ইভিএম মেশিনে ভোটটা দেওয়ার আগে আপনাকে ভাবতে হবে যে আপনার এই ভোটটাতে, এই ভোটটা নিয়ে, এই ভোটটাতে যাকে দিচ্ছি আপনার কতটা উপকার করবে, সমাজের কতটা উপকার করবে, দেশের কতটা উপকার করবে, একটু ভাবতে হবে। আর না হলে ওই ধর্মের নামে ভোট চাইবে, বর্ণের নামে ভোট চাইবে, জাতের নামে ভোট চাইবে, ভোট হয়ে যাবে, ভোট নিয়ে পার্লামেন্টে চলে যাবে, 1,85,000 টাকার ওপরে মাইনে পেয়ে যাবে, মোটা অঙ্কের মাইনে পাবে, 5 বছর শেষে পেনশন পাবে। কিন্তু যারা ভোট দিয়ে নেতা বানালো, ভোটারদের অবস্থা ক্রমশ তলানিতে চলে যাচ্ছে, যেমন আরো যাবে। তাই বন্ধুগণ, এখানে যারা উপস্থিত হয়েছে, আমি আপনাদের কাছ থেকে একটা ফিডব্যাক নিতে চাই, জানতে চাই। এখানে ড্রাইভার সমাজের মানুষ অনেক আছেন, শ্রমজীবী মানুষ আছেন, শ্রমজীবী মানুষের মধ্যে অনেক ক্লাস আছে। আমি একটা কথা বলি, আমার তো আস্তে আস্তে দেখছিলাম এখানে কৃষিকাজের সাথে কারা সব থেকে বেশি যুক্ত? যারা কৃষিকাজের সাথে যুক্ত একটু হাত তুলুন তো। ওরে বাবা, প্রায় 80% মানুষ কৃষিকাজের সাথে যুক্ত। আপনাদের বলি একটু দাঁড়া, আচ্ছা আপনাদের সমস্যার কথা বলবো না কে চোর কে ডাকাত তার কথা বলবো? আমার মনে হয় আপনারা আপনাদের সমস্যাটা একটু জানুন আগে, এবং সমাধান কিভাবে করা যায় সেই রাস্তাটাও আগে জানুন। চোরকে ডাকাত আর নতুন করে বলতে লাগছে না। এরা তৃণমূলের বিশ্বজিৎ বাবুকে জিজ্ঞাসা করবেন, আপনারা এমন লেভেলে নেমে গেলেন, বাচ্চাদের মিড ডে মিলকেও ছাড়ছেন না আজকাল। বলবেন বিশ্বজিৎ বাবুকে, আপনারা এমন লেভেলটা নামিয়ে দিলেন, গরিবের রেশনটা চুরি করে আপনাদের নেতা শঙ্করাড্ডের মাধ্যমে 20,000 22,000 কোটি টাকা বিদেশে পাঠিয়ে দিলেন, এই গরিবের রেশনটাও ছাড়লেন না। আপনাদের লেভেলটা এতটাই নেমে গিয়েছে, দলিত আদিবাসী কোটাতে চাকরিটাও আপনারা খেয়ে নিলেন। আর আপনাদের লেভেলটা এতটাই নেমে গিয়েছে, ওই টয়লেটের জন্য টাকা আসে, সেখান থেকে এনারা খাওয়া ছাড়ছে না। মানে ওই যে পাতি ভাষায় বলে এরা পায়খানাও খেয়ে নিয়েছে। তো ওটা তো আছে, কিন্তু আপনাদের বলবো আপনারা যে জায়গার সাথে যুক্ত আপনাদেরকে একটু জানতে হবে আপনাদের সাথে কিভাবে প্রতারণা হচ্ছে। বন্ধুগণ, এখানে কৃষক সমাজের মানুষেরা আছেন। আমরা কৃষকরা ভোট দিয়ে পার্লামেন্টে কেন পাঠাবো? আমরা কৃষকরা ভোট দিয়ে পার্লামেন্টে এই জন্যই পাঠাবো, পার্লামেন্টে গিয়ে আমি কৃষক আমার দুর্দশার কথা তুলে ধরবে, পার্লামেন্টে যাবে, যেখানে আইন তৈরি হবে সেই আইন সভাতে গিয়ে কৃষকদের হয়ে কথা বলবে, যে আইন হবে আইনের অ্যামেন্ডমেন্ট হবে, সংযোজন হোক আর বিয়োজন হোক কৃষকদের পক্ষে হবে। তাই জন্যই তো কৃষকরা ভোট দিয়ে পার্লামেন্টে পাঠায়। কিন্তু দুঃখের বিষয়, শান্তনু বাবুকে এই বনগাঁ লোকসভার
কৃষকরা ভোট দিয়ে পার্লামেন্টে পাঠালো, শান্তনু বাবুদের দলের লোকেরা, শান্তনু বাবুদের সরকার কৃষকদের পক্ষে বিল পাস করা তো দূরের কথা, কৃষকদের বিপক্ষে বিল পাস করিয়েছিল। তাই সময় এসেছে বনগাঁ লোকসভার এই ফতেপুর অঞ্চলের কৃষকদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, কৃষকদেরকে বুঝিয়ে দিতে হবে শান্তনু বাবু আপনি পার্লামেন্টে যেতে আর পারবেন না, কারণ কৃষকরা আপনার পাশে নাই। পার্লামেন্টেও 2019-এ পার্লামেন্টে পাঠানোর জন্য এই ফতেপুরের, এই হরিণঘাটার, এই বনগাঁর কৃষকরা আপনাকে ভোট দিয়ে পাঠিয়েছিল, কিন্তু আপনি ভোট নিয়ে কৃষকদের পক্ষে কথা বলা তো দূরের কথা, বিজেপি সরকার কৃষকদের বিরুদ্ধে যে বিল পাসগুলো করেছিল আপনি সেখানে নীরবতার ভূমিকা পালন করেছেন, আপনি সেখানে নীরব ছিলেন। আমরা ভেবেছিলাম আপনি আমাদের হয়ে কৃষকদের হয়ে কথা বলবেন, কৃষকদের হয়ে কথা বলা তো দূরের কথা, এই শান্তনু বাবুদের সরকার কৃষকদের বিপক্ষে বিল পাস করে কৃষকদেরকে শোষণ করার চেষ্টা করছিল। কেমন বিল? 3টে বিল পাস করিয়েছিল। আমি একটা বিলের কথা বলি যেটা অত্যন্ত ভয়ঙ্কর, ন্যূনতম যে আপনার মিনিমাম প্রাইস যেটা হয় উৎপাদিত ফসলের যে দামটা, সেটা নিয়ে অনেক বিতর্ক আছে। কেমন আপনাদেরকে শোষণ করার চেষ্টা করেছিল? ব্রিটিশ পিরিয়ডে যেভাবে নীলকর সাহেবরা নীল চাষিদের সাথে আচরণ করত, যেভাবে নীল চাষিদেরকে শোষণ করত, এই যে বিল নিয়ে আসছে বিজেপি সরকার, সেই বিলের মাধ্যমে নতুন করে কর্পোরেটদের হাতে এই চাষ ব্যবস্থাটাকে তুলে দেওয়ার চেষ্টা করেছিল। এবং এই কর্পোরেটরা আপনার আমার এলাকার ছোটখাটো কৃষকদেরকে শোষণ করার জন্য তারা উঠে পড়ে লাগতো। তাই দুঃখের বিষয়, আমরা যাকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠালাম, আমরা ভেবেছিলাম আমাদের কথা বলবে পার্লামেন্টে গিয়ে, তার পরিবর্তে দেখলাম তারাই আমাদের বিরুদ্ধে বিল পাস করলো। আর এদিকে বিশ্বজিৎ বাবুরা এসে মিষ্টি মিষ্টি কথা বলে ভোট চাইছে। বিশ্বজিৎ বাবুদের কথা ভুলে যাচ্ছি না, যদিও বিশ্বজিৎ বাবু তখন কোন দলে ছিল আমাকে এখন হিসাব করে বলতে হবে, তা বর্তমান বিশ্বজিৎ বাবু যে দলে আছে সেই দলের কথাও ভুলে যাচ্ছি না। বিশ্বজিৎ বাবুদের দলের যে এমপি গুলো ছিল, আমরা আশা করেছিলাম পশ্চিম বাংলা থেকে এত কটা এমপি গিয়েছে বিজেপির এই আনা বিলের বিরোধিতা করবে, কিন্তু দুঃখের বিষয় বর্তমান বিশ্বজিৎ বাবু যে দলে আছেন সেই দলের কোনো এমপিরা কিন্তু একটাও শব্দ খরচ করেনি কৃষকদের পক্ষে। তারা ভুলে যাচ্ছি না, কৃষকরা যখন দেখলো তাদের স্বার্থে আঘাত লেগেছে, তাদেরকে সেই পুঁজিপতিদের দ্বারা আবার পরিচালিত হতে পারে, সেই জন্য যখন কৃষকরা তাদের স্বার্থের কথা ভেবে তারা ভারত বন্ধের ডাক দিয়েছিল, আমরা কৃষকদেরকে সংহতি জানিয়ে আমরাও কিন্তু ভারত বন্ধকে সফল করার জন্য, এবং যাতে বিজেপি সরকার চাপে পড়ে কৃষকদের বিরুদ্ধে যে বিলগুলো নিয়ে এসেছে সেইগুলো যাতে উইথড্র করে নেয়, তুলে নেয়, সেই জন্য আমরা ভারত বন্ধকে সফল করার জন্য পশ্চিম বাংলার জমিনে কৃষকদের কাঁধে কাঁধ মিলিয়ে পায়ে পা মিলিয়ে আমরা যখন বন্ধ করছিলাম, এই কৃষকদের কথা না ভেবে বিশ্বজিৎ বাবুদের দলের গুন্ডা মস্তানেরা কৃষকদের উপরে আক্রমণ করেছিল। ওই দিনে আইএসএফ এর কর্মীদের উপরে আক্রমণ করেছিল। তাই এই হরিণঘাটার কৃষকদেরকে বলবো, একদিকে যেমন বিজেপি কৃষকদের বিরুদ্ধে বিল পাস করিয়েছে, বিজেপিকে যেমন জবাব দেব, ওই বন্ধের দিনে তৃণমূলীরা যেভাবে বিরোধিতা করেছে এই বিশ্বজিৎ বাবুদেরও আমরা জবাব দেব। হবে তো নাকি? আর লড়াইটা ছিল, আন্দোলনটা ছিল কার বিরুদ্ধে? বিজেপির বিরুদ্ধে। ভারত বন্ধটা ডাকা হয়েছিল বিজেপির বিরুদ্ধে। আর তৃণমূল পশ্চিম বাংলাতে বন্ধটাকে সফল হতে দিল না। কারণটা কি একটু ভাবতে হবে। এখানে যদি বন্ধ সফল হয়ে যায়, ভাইপো হয়তো